কিসে কিসে ও ভাই গাড়িটা উঠাও গাড়িটা উঠাও গাড়িটা উঠাও আর গাইস এটা কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু হুবহু আমাদের লিওর মতো। আর এইটার সাথে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার আম্মু। আর এই জায়গায় আসলে আমাকে একটা কাহিনী শুরু হয়েছে, সেটা হলো মনিরের ভিডিও বানানো। আমি ভিডিও স্টার্ট দিচ্ছি আর মনির ভিডিও বানানো বন্ধ করে দিতে। ইতিহাস ভুলে গেলে চলবো না, যাই করো রে করো মন অতীতে রাখে স্মরণ। এই বাইক দিয়ে তুমি বাইক চালানো শিখছিলাম। হ্যাঁ ভাই এটা শুন। আবার ভাই আমি আরেকটা জিনিস ভুলি নাই, রমান রেস হবে নাকি রেস? একটা দানা যদি মাটিতে পড়ে ওইটা উঠাইয়া পরিষ্কার করে তারপরে খাইবো। ওনার এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। না এটা মিছা কথা। আমি প্রত্যেকটা বললাম সেম কথাই কইবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সবাই ভালো আছেন? আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। কিসের জন্য স্পেশাল একটু পরে বুঝতে পারবেন। আগে একজনের সাথে আপনাদেরকে মিট করাই। এই দেখেন কে এইটা। ইয়েস গাইস, এইটা হইলো আমাদের লিও। কিউট না অনেক? এমনকি মেইন বিষয়টা শেয়ার করি যে এই বিড়ালটা আমার কাছে আসলো কীভাবে। গাইস আপনারা জানেন আমার 100 নম্বর ব্লগে আমার বিড়াল লিও মারা গেছিলো, যার ফলে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, এমনকি আমি কান্না পর্যন্ত করে দিয়েছিলাম। তো ওই কান্নাটা আমার একটা সাবস্ক্রাইবারের সহ্য হয় না। তো ওই দিন থেকে আমার ওই সাবস্ক্রাইবারটা একটা বিড়াল পোষা শুরু করে, যেটা 4 মাসে এই বিড়ালে পরিণত হয়। আর গতকালকে আমার ওই সাবস্ক্রাইবারটা এই বিড়ালটা আমার গিফট করে দিয়ে যায়। বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? এই বিড়ালটা তো আমার কাছে দিতে পারেন, এই দিতে হলো মনির আর রিয়াদের কাছে, বাট আমার জন্য দিছিল, যার ফলে ওরা এটা আমার কাছে নিয়ে আসে। আর যেহেতু এই বিড়ালটা আমার দেওয়ার জন্য বলছিল, যার ফলে এই বিড়ালটার নাম ওই ব্যক্তি লিওই দিয়ে রাখে। আর গাইস শুধু বিড়াল না, বিড়ালের সাথে যাবতীয় যত জিনিস আছে, যেমন এই ব্যাকপ্যাক যেটাতে আমি এই বিড়ালটারে সারা বাংলাদেশ ক্যারি করতে পারবো, এইটাও দেয়। দেন ক্যাট ফুড দেয়, তারপরে বিড়ালের পশম রিমুভ করার যন্ত্র দেয়, তারপরে কিছু পেন্টিং দেয়, আর দেয় এই চিঠিটা, যেই চিঠিতে স্পষ্ট লেখা যে ভাইয়া আপনার বিড়ালটা যখন মারা যায় তখন আমার খুবই কষ্ট লাগে। আর ওই দিন থেকে আমি এই বিড়ালটা খুব যত্ন সহকারে মানুষ করি। আমি অনেকবার চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করার, বাট আমি পাই নাই। তো আমি আপনার টিম মেম্বারের সাথে যোগাযোগ করি, দেন আমি বিড়ালটা দিই, দয়া করে আমার এই বিড়ালটা গ্রহণ করবেন। আর এই বিড়ালটা যে দিছে সে একটা মেয়ে, আর তার হাতের লেখা কিন্তু অনেক জোস। আই থিঙ্ক সে একটা ভালো স্টুডেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো উনি একটা ভালো মনের মানুষ। যদি এত ভালো মনের মানুষ নাই হয়, তাইলে এত সুন্দর একটা বিড়াল এতদিন লালন পালন করার পরে আমার দিতে পারে না। কারণ আমি জাস্ট 8 থেকে 10 দিন একটা বিড়াল পালছিলাম, যার ফলে ওইটা মারা যাওয়াতে আমার কান্না চলে আসছিল। আর এটা তো 4 মাস পালছে, আর খুব যত্ন সহকারে পালছে। এই বিড়ালটা অনেক কিউট গাইস। এমনকি আমি শুনছি যে এই বিড়ালটা দিতে যেয়ে ওই ব্যক্তি কান্না পর্যন্ত করে দিছে। আর এই বিড়ালটা যে দিয়েছে তারা তো আমি দেখি নাই, বাট এখন যাবো আমি তার সাথে দেখা করতে, কারণ এই বিড়ালের কিছু জিনিস ওনার কাছে রয়ে গেছে। উনি তো বলছিল কুরিয়ারে পাঠাইবো, বাট আমি বললাম যে কুরিয়ারে নিব না, কারণ আমার ওই ব্যক্তির দেখতে হবে যে কে হৃদয়বান ব্যক্তি, যে আমার কষ্টের কথা চিন্তা করে এত জোস একটা বিড়াল আমার জন্য পাচ্ছে। আর গাইস এটা কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু হুবহু আমাদের লিওর মতো। আর এইটার সাথে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার আম্মু, কারণ লিওরে আমার আম্মুই সবসময় মানুষ করছে। লিও মারা যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট আমার আম্মুই পাইছে। ওই টাইমে আমার আম্মু এই জায়গায় ছিল না, আমার আম্মু গ্রামের বাড়িতে ছিল। তো লিও মারা যাওয়ার পর অনেকবার আমার আম্মু চেষ্টা করছে নতুন কোনো বিড়াল আনবো, বাট এইরকম আর ভদ্র শান্তশিষ্ট বিড়াল পাই নাই। বাট এই বিড়ালটা কিন্তু খুবই ভদ্র, খুবই শান্তশিষ্ট। এটা গতকালকে থেকে আমাদের বাসায় আছে, এখন পর্যন্ত কোনো জাইরামি ফাইজলামি শয়তানি কিচ্ছু করে নাই। এমনকি লিও তো তাও খামসাখামসি করতে, এটা খামসাখামসি করে না, এটা এত ভদ্র। তো সর্বপ্রথম আমার ওই সাবস্ক্রাইবারটার থ্যাংক ইউ দিয়ে নেই, আপনি খুবই ভালো মনের মানুষ। থ্যাংকস এত জোস একটা গিফট দেওয়াতে। আমি এমনিতে গিফট নেই না, বাট এত জোস গিফট আমার লাইফে কেউ আমার দেয়নি। আমি অনেক 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 হ্যাপি হয়েছি। আর কিছু আমার কথা বলো না, কারণ আমার মানিকগঞ্জ থেকে কিছু ভাই ব্রাদার আসছে। আগে ওনাদের কাছে যাই, ওনাদের সাথে মিট করি, দেন এই বিড়ালের মালিকের কাছে যাবো। এই বিড়ালের বাকি যে জিনিসপত্রগুলো ওনার কাছে রয়ে গেছে ওগুলো আনতে চলেন। আর একটা জিনিস দেখায়নি, আমার বাসা শুধু বিড়ালই নেই, আমার বাসাটা হলো ছোট্টখাটো একটা চিড়িয়াখানা। এতক্ষণ যে কেউ প্যাও প্যাও শুনতেছিলেন না, ওগুলো হলো এই পাখিগুলো। আরও কবুতর আছে 2টা, ওগুলো ঘরের ভিতর। ওগুলোর কিন্তু সুন্দর সুন্দর নামও আছে, একটার নাম কুমার, একটার নাম সুন্দরী। আর এগুলোর কিন্তু নাম আছে, একটার নাম বন্ধু, একটার নাম বান্ধবী, একটার নাম টুনা, একটার নাম টুনি। আর উপরেও আরও 2টা আছে, ওগুলো আবার ডিম দিচ্ছে, বাচ্চা ফোটাবে, যার ফলে ওগুলো ডাইগা রাখছে। মানে আমার আম্মু অনেক পশু পাখি লাভ করে, যার ফলে বাসাটায় ছোটোখাটো একটা চিড়িয়াখানা বানায় রাখছে। বেসিক্যালি আমি মানিকগঞ্জে গেলে যাদের সাথে সবসময় থাকি আর যাদের সাথে ঘোরাঘুরি করি, আর যারাই মানিকগঞ্জের সবচেয়ে বেশি ক্লোজ আমার, তারা আজকে আমাদের এরিয়াতে আসছে, আমাদের এরিয়াটা ঘুরবে বইলা। আর তাদের সাথে তাদের কিছু ছোটো ভাই আসছে যারা আমাদের সাথে দেখা করবে। তো দেখা সাক্ষাতের পর্ব তো শেষ দিলাম, এখন তাদেরকে আমাদের এরিয়াটা ঘুরে দেখাইতে হবে, কারণ তারা খুব সুন্দর আপ্যায়ন করে সবসময় আমাদের। খাওয়া দাওয়া থেকে শুরু কইরা ঘোরাঘুরি প্লাস যত প্রকার সেফটি দরকার পড়ে সব কিছুই তারা আমাদেরকে দেয়। তো তাদেরকেও সুন্দরভাবে ট্রিট করা আমাদের দায়িত্ব। তো চলেন সর্বপ্রথম আমাদের এরিয়া ভালো কোনো প্লেসে যেয়ে বৈশা চা খাওয়া যাক। আর আজকে মোটামুটি আমাদের সাথে আমাদের সব টিম মেম্বারই আছে, লুচ্চা রিয়াদ, নাহিদ ভাই, টিকটকার মনির, বিটিএস সাজ্জাদ।
সরি এখন আর ও বিটিএস সাজ্জাদ নাই, কারণ বিয়ে করার পর ওরা সবাই বিবাহিত সাজ্জাদ বলেই ডাকে। আর সব টিম মেম্বার একসাথে থাকলে একটা অন্যরকম মজা লাগে, কারণ আমাদের টিম মেম্বাররা কিন্তু ভিডিওর থেকে বাস্তবে আরও বেশি ফানি। লাইক ওদের প্রত্যেকটা কথাই এক একটা অ্যাটম বোম। আর ওরা সবসময় চেষ্টায় থাকে যে কে কার পিছন মারতে পারে, মানে কথা দিয়া যে যারা যত বেশি পচাইতে পারে সেই জিতা যায়। মোস্ট অফ দ্য টাইম সাজ্জাদ আর মনিরের ভিতরেই বেশিরভাগ লাগে। আর রিয়াদ দিল মাঝখান দিয়ে কেরাসিন তেল ডালে, মানে আগুনডারে বড় করে। আর গাইস রিয়াদ কিন্তু ভয়ের ঠেলায় আমার বাইকের পিছনে ওঠে না, কারণ ওরা একদিন আমি ভয় দেখাইছিলাম, আপনারা দেখছিলেন একটা ভিডিওতে, আপনাদের মনে আছে কিনা জানি না। ওই দিনকার পর থেকে রিয়াদ ঠেকায় না পড়লে আমার বাইকের পিছনে ওঠে না। যদি চালক খারাপ হয় ওই বাইকের পিছনে যে উঠবো, কিন্তু ও আমার বাইকের পিছনে উঠবো না। কি হয়েছে? ও ভাই, গাড়িটা উঠাও। আমগো বাইকগুলো সব সাইড করে রাখো। এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসলে এই রোডে অটোগুলো এত বাজেভাবে চলে, ব্যথা পাইছে বেশি। যাত্রী ছিল কোনো? ওরা দুজন ছিল। তোমরা ব্যথা পাইছো? আপু তোমরা আরেকটা অটোতে যাও গা। তোমরা যাও, তোমরা ব্যথা পাইছো কোথাও? যাক আলহামদুলিল্লাহ। এই জায়গায় আপনি কিছুক্ষণ বহেন, পরে যেন এটি উঠে দে। এই যে এটা কি? যাক আলহামদুলিল্লাহ কারো কিছু হয় নাই। আর এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষও ছিল না। আমাদের বাইকগুলো না আসলে হয়তো এই গাড়িটা আরও পরে উঠাইতো। অটোর ড্রাইভার অটোর নিচে পড়েছিল। ছবি নেবেন? ওকে অবভিয়াসলি। ও চলো এসে পড়েছি। ওই দিনকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, যার ফলে ওই দিনকে আমরা এই জায়গায় তেমন একটা ঘোরাঘুরি করতে পারি নাই। বাট আজকে একটু টাইম দিয়ে আসছি। আজকের ওয়েদারটা সুন্দর আর পরিবেশটাও, চারিদিকটা দেখেন। হোয়াট আ মোমেন্ট, হোয়াট আ ওয়েদার, হোয়াট আ সিচুয়েশন। এই ছাগল, এই জায়গায় চলো সব বাইকগুলো এই জায়গায় একটু পার্ক করি, দেন এই জায়গাটা ঘুরাই। আর এই জায়গায় আসলে আমাকে একটা কাহিনী শুরু হয়, সেটা হলো মনিরের ভিডিও বানানো। আমি ভিডিও স্টার্ট দিচ্ছি আর মনির ভিডিও বানানো বন্ধ করে দিছে। আর আমি কি লেগে যাই জানি না, আমি গেলে মনির ভিডিও বানাইতে পারে না। বানাইছিস তো? আমি ভিডিও অন করার আগে, আর আমি দূরে ছিলাম। আমি তো তোর ভিডিওর মাঝখানে যাই না, আমি সাইডে কারে থাকি। ভিডিওর মাঝখানে কাটা থাকে, ভিডিওর মাঝখানে কাটা থাকে। আর গাইস মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? ওর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, কি হয়েছিল? বল ক্যাচ ধরতে গেছিল। এখন ও কারোর মিডল ফিঙ্গার দিতে পারে না, কারণ ওর মিডল ফিঙ্গার আর সোজা হয় না। এই দেন, মানে সবার মিডল ফিঙ্গার হলো এইরকম, আর ওর এরকম। ওর জীবনের দুঃখটা আপনারা বুঝেন যে ও কাউরে শান্তি মতো মিডল ফিঙ্গার দিতে পারে না। ও যদি কারো মিডল ফিঙ্গার দেয় হাইসা দেয়। ওই দিনের কাহিনীর পর থেকে ও যারাই মিডল ফিঙ্গার দেয়, যেমন এই রিয়াদ দাও, ওর এই দুঃখ আর দেখা নাই। তুমি ভালো একটা ডাক্তার দাও, এটার প্লাস্টার করো, এটা সোজা করো, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে মিডল ফিঙ্গার থাকা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় ঘোরার চেয়ে বেশি আমার মজা লাগে এই জায়গায় গাড়ি চালাইতে, কারণ এই জায়গার রাস্তাগুলো অনেক সুন্দর, কোনো ভাঙাচোরা নাই। আর আপনারা জানেন নেট অ্যান্ড ক্লিন জায়গায় গাড়ি চালাইতে কত মজা লাগে। আর মোড়গুলো অনেক সুন্দর, কর্নারিং করলেও বিশাল মজা পাই। সাজ্জাদ, এটা কি করতেছ? সস্তা সুপারম্যান নাকি? শক্তিমান, এই সস্তা সুপারম্যান। আমি খালি সবার মুখে শক্তিমান কার্টুনটার কথাই শুনছি, কিন্তু জীবনে শক্তিমান আর দেখি নাই। কেটা অ্যাপাসিয়ার 4B স্টোর ওয়েস্ট 4B ইজ বেস্ট। অ্যাক্সিডেন্ট করার বেলাও 4B বেস্ট, কারণ রিয়াদ রাস্তা আবার টোটাও থাকে। রমান, রেস হবে নাকি? রেস গাইস, রেস দেওয়াটা আসল বিষয় না, মেইন কথা হলো আমি রিয়াদের একটু ভয় দেখাইলাম, আর কিছুই না। আগে গেছে কারে রিয়াদে চিৎকার দিতে। আর এই যে আরেকটা আমাকে খেপা ধরা GSX এর রাইডার, আই থিঙ্ক ও ওরে ক্রস করে যাবো, কারণ ও একদম পাগলা রাইডার। আসলে আমরা রেস খেলতেছিলাম না, জাস্ট একটু ভয় দেখাইলাম আর কি। রিয়াদ ওদিকে, এই রিয়াদ মজা লাগছে?
আরে না বেটা, আমার তো ভালো লাগছে। যাওয়ার সময় রেস হইব আবার। দাদা যাওয়ার সময় রেস হইব। আমি ওর পিছনে নাই ধরে উঠো। জের পিছে উঠ। নাই তাই যাওয়ার সময় রিয়াদ আপনার পিছনে উঠবো, রেস হইব একটা। নাই দান, নাই দান আমি বিশ্বাস করি না। ঠিক আছে বিশ্বাস করো, তোর বিশ্বাস আজকে পানি ঢেলে দিব। পিছনে মনে হয় যদি পরে আমার কিছু কইতে হয়। কার মাই? ওর মাই কই দিলাম বাসামু। নাইট ভাই আসতে চালাবো কিনে গিয়ে নাইট ভাই গাড়ি যদি কিছু হয় টাকা নাই ঠিক করে বলুন। ও মজার বিষয় গাই শেয়ার করি, বিশ্বের ভিতরে এটাই প্রথম গাড়ি যেইটা গাড়ি আমার কিন্তু চাক্কা সুজুকির, তাও পুরান লাগাইছে নাইট ভাই। দেখেন ইয়ামা গাড়ির চাক্কা, ইন্দো গাড়ির চাক্কা কিন্তু এই মোটা থাকে, একটা কথা বলি না, সুজুকি লাগাইছে। 8 মাস ধরে চালাবেন এখন মোবাইল চেঞ্জ করে না। 8 মাস ধরে মোবাইল চেঞ্জ করেন নাই? এইটা বোঝা যায় যে বাইক না চালাইলে মানুষের মস্তিষ্কে সমস্যা হয়, কারণ মোবাইল ছাড়া গাড়ি চলে না। যাওয়ার সময় অনেকের পিছনে ওটা মনির রে সই আরেকটা বিষয় বলো নাই, আমারটা যে সেলিস পকেট, হ্যাঁ এটা একবার গেছে, একবার ওটা মনে করে যে একবার নষ্ট হয়ে গেছে গা, 4000 টাকা লাগবে ঠিক করতে। এর লিগে আমি যাইয়া ওয়াশ কইরা গ্রিস ট্রিস দিয়ে আবার নিয়ে আসছি, 3 মাস চালান যাবো। না সবচেয়ে মজার বিষয় কোনটা? কথাটা না, তুমি যদি আমার জানে জায়গা রয়ে থাকো, তোমার হুন্ডার চাক্কা যদি আর 2 বছর পরে চেঞ্জ করো, অবশ্যই আমায় দিবে। না আমার হুন্ডার চাক্কা আপনি ভেবেন, তোমার হুন্ডার চাক্কাই না খালি সেনিস পকেট আবি যাবি যাই পুরাতন যা আছে সবকিছু অন্য কারো দেওয়ার দরকার নাই। না না আপনার রিদিমোটি। Yeah. কিন্তু বিস্ময়কর বিষয় এটা, আপনার এটা দেখার পর সুজুকির টায়ারের সেল বেড়ে দেব। তো তোমার বলি নাই এই চাক্কা কিসের জন্য লাগাইছি, এই চাক্কা সাইজ 140, কিন্তু এটা লাগানোর পর হুন্ডা 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। হ্যাঁ আপনি তো খাটা হুন্ডা লাগুরবান না, এটা লাগানোর পর ঠিক মতো লাগুরবান। একবার 100। কিন্তু আপনি যে এটা কেনার পরে যে সুজুকির টায়ারের সেল বেড়ে গেল গা, এটা তো চিন্তা করে দেখেন নাই। আপনার তো সুজুকির চাক্কা আলাদা ফোন তো দিব। পিছা ভাঙা মারছি ভাষা। ও টায়ার ভাইটাও গেছে ভাই, 2টা টায়ার জানি কত দিয়ে লাগাইছেন সামনেরটা পিছেরটা? ভাই আমি বলি মানুষের বাহ্যিক সৌন্দর্যই বড় বিষয়, অভ্যন্তরীণ বিষয় দেয় ইম্পর্টেন্ট। 2টা টায়ার জানি কত নিছে সামনেরটা পিছনেরটা? মজুরি সহ সব কিছু হলো 3000। গাইস ধান্দা করা কেউ হের কাছ থেকে শিখবেন। যেখানে আমগো এক টায়ার চেঞ্জ করতে 6000 টাকা লাগে, ওইখানে সামনেরটা পিছনেরটা 3000 টাকা চেঞ্জ করে লাগে। গ্যারান্টি আপনি যে গ্যারেজের চাটু মারছিলেন হাই লেভেলের। না তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, 10টার মুড়ি খাইছি। কো হাং ও এখন আমি দেখামু আমার লাইফের চালানো প্রথম বাইক, যেটা দিয়ে আমি চালানো শিখছি, আমার ফেভারিট হিরো হাঙ্ক। তারপরে এটার কি অবস্থা? এটার সার্ভিস না দিতে দিতে এইটা একটা টাইমে চলা বন্ধ হয়ে গেছিল গা। দিছে ওকে, কিন্তু নাইট ভাই দেন আর বাপে দিছে। তুমি এইটা চালানোর পরে 2টা গাড়ি কিনছো, টায়ার চাও। ও গাইস এই গাড়ির টায়ার তো ক্ষয় হয়ে গেছে গা, টায়ার দিয়ে কালি বাইরে শুরু করছে। যাক এটি দেখলে এখন কান যাইব, লোন আমরা যে মুড়ি খাই। না ইতিহাস ভুলে গেলে চলবো না, যাই করো রে করো মন অতীতে রাখে স্মরণ। এই বাইক দিয়ে তুমি বাইক চালানো শিখছিলাম। হ্যাঁ ভাই এটা শুন। আবার ভাই আমি আরেকটা জিনিস ভুলি নাই, আমি কিন্তু অতিলেও ভুলি না, আমি কিন্তু সবার ঋণ শোধ করি। মনির আমার বাইক ঠেলছিল যখন আমি চালানো শিখছিলাম, এর লেগে মনির আমি সবসময় পিছে নিয়ে করি। আবার মনিরের কিন্তু ঋণ আমি শোধ করাইতেছি, কারণ মনির আমার মোবাইল দিয়ে ভিডিও বানাইছিল, এখন আমার দরকার না পড়লো আমি ওর মোবাইল দিয়ে ভিডিও বানাই। কিন্তু আমি এইটা ভুলি নাই যে যখন আমি গাড়ি চালানো শিখি, মনির কিন্তু আমার গাড়িটা ঠেলছিল, আমি যখন পইরা যাইতে লইছিলাম ও টান দিয়ে ধরে রাখছিল। আজকে আমি গাড়ি চালাইতে পারি, এর লেগা একমাত্র এই অতি ধরে রাখার লেগে আমি মনির অল টাইম পিছিয়ে নিয়ে ঘুরি, ওরা গাড়ি চালাইতে দিই না, পিছিয়ে নিয়ে ঘুরি, কারণ ও ঠেলছিল, ও ঠেলার কামেই থাক। না বন্ধু তুই আমার ড্রাইভার, তাই তুই চালা, আমি পিছনে থাকি। না তুই এটা কয়ে খুশি থাক, তোরে খুশি করা আমার কর্তব্য, কারণ তুই অতীতে আমার অনেক উপকার করছিস, তোর যদি আমি খুশি না করতে পারি আল্লাহ বেজার হইব। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কেমন থাকা উচিত এটা তোমার আর মনে দেখলে বোঝা যায়। আসলে রাত দিন সবসময় এক লোকে। আচ্ছা এই জায়গায় আসার পর এই জায়গাটা ঘুরে দেখাইলাম, এই জায়গায় স্পেশাল মুড়ি খাওয়াইলাম, দেন চাও খাওয়াইলাম। আগের থেকে এই জায়গার চাটা আর একটু বেটার হয়েছে, মাঝখানে কিছুদিন এই জায়গার চাটা একদম নষ্ট হয়ে গেছিলো, বাট এখন ভালো লাগতেছে, কিন্তু দাম বেড়ে গেছে, দাম অনুযায়ী চা অনেক কম হয়ে গেছে। আর আপনারা অনেকেই জানবেন সময় টিভিতে এটা নিউজ দেখছিল না যে একটা চা আছে পচা মামার চা, যেটা নাকি একবারের বেশি 2বার দেয় না। তো আমি ওই চা ট্রাই করছিলাম, ওই চাটা আমার কাছে একদম ফালতু লাগছে। আমার লাইফে যদি কোনো ফালতু চা খাই 20 টাকা দিয়ে ওটার ওই চা, কারণ আমি চা খাইনি, আমি দুধ খাইছি, বেশি করে ঘন জাল দেওয়া দুধ। আর সাথে তুমি কি কইছিলা? আমার দ্বিতীয়বার দিলেও আমি খাবো না। কত টাকার বিনিময়ে? 10,000 টাকার বিনিময়ে। 10,000 টাকা না, তোমার যদি 500 টাকা দিয়ে কয় দ্বিতীয়বার খাও তুমি অবশ্যই খাবে। 500 টাকা না, তোমার যদি দ্বিতীয়বার খালি তাড়া দিয়ে কয় যেটা খাও তোমার লেগে তুমি খাও, তাও খাইবে।
খাইবে না তাহলে ও কথা বিলে সাজ্জাদ কোনো ফাউ জিনিস ছাড়ে না আর আমগো ভিতরে সবচেয়ে শেষ রইলো সাজ্জাদ না এটা মিছা কথা কি এই সবচেয়ে শেষ রইলো সাজ্জাদ সাজ্জা সাজ্জা আমগো প্রত্যেকটা বললাম সেম কথাই কইবো কারণ না না ইতে মাঝে মধ্যে খাওয়ায় এই সাজ্জাদ আমারে খাওয়াইছে অনেকবার তাহলে শেষরা কেমন হইলো? না শেষরার একটা কোয়ালিটি কি জানো সাজ্জাদ কোনো কিছু মানে খাইতে গেলে ও এমনি চেয়ে থাকে ও তার মানে মিয়া তুই চেয়ে থাকে না কবে কবে সবার আগে চাই কেডা না, আমি জানি যে আমার কাছে আইবো তাই আমি ওইটা রাখি মানে ওই আত্মা ঢুকে দিছে এই বুঝছেন কি লেভেলের ছাত্রা আর আমরা এখান থেকে গাড়ি করে রেডি করে বাইরেতেছি আর এই টাইমে দেখি সাজ্জাদ নাই সাজ্জাদ কই গেছে কেউ খুঁজে পাইতেছি না সাজ্জাদ নিয়ে দাও সাজ্জাদ আসো এটলাস সাজ্জাদের পাওয়া গেছে আসলে সাজ্জাদের সাথে যদি আমরা যেতাম সাজ্জাদের বউ আমাকে মেরে লইতো আগে সাজ্জাদের মা বাবা আমাকে কাছে সাজ্জাদের খুঁজতো এখন খুঁজে সাজ্জাদের বউ আসলে বিয়ের পর ছেলেদের জীবন এইভাবে বদলায় যায় চলো আমার মানিকগঞ্জের যে ভাই ব্রাদার ছিল ওদেরকে এখন বিদায় দিতে হবে আজকে বলছিলাম আমি সবাই থাকতে বাট যে পোলাপান নিয়ে আসছে ওদের বাসায় একটু ঝামেলা বাসার থেকে খুবই প্যারা দেয় মা বাবা অনেক চিন্তা করে মা বাবা তো আমাদেরটাও চিন্তা করে বাট আমাদের মা বাবা একদিন দুই দিন যেতে যেতে মানায় নিছে আমাদের মা বাবা বুঝতেই পারছে যে আমার ঘরে যতই হোক আমার ঘরে আর ঘরে রাখতে পারবো না ছোটোকাল থেকে আমি বাইরে বাইরে স্বাধীনতায় বড় হয়েছি বাট আমি পুরোপুরি স্বাধীনতাটা তখন পাইছি যখন আমি বাইক কিনছি প্রথম যেদিনকে আমি ট্যুরে গেলাম আর বাইক দিন পরে বাসায় ফিরলাম ওই দিনকে আমার আম্মুর মুখের দিকে তাকাই আমি ডরাই গেছিলাম গা উনি যখন আমার দেখছে একটা রিয়েকশন যে দিছে আর এইবারও আমি অনেক দিন পরে আসছি লাইক 12 দিন পর আমার আম্মু নানি তো অনেক টেনশনে ছিল কারণ যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট দিতে নিয়েছিলাম বাবা আমার টেনশন করবোই বাট পোলাপানের স্বাধীনতা দেওয়া প্রত্যেকটা বাবা মার কর্তব্য তো আপাতত ভাই ব্রাদার সবাইরে বিদায় দেই তারপর আমার একটু হুজুরের কাছে যেতে হইব কারণ আপনারা জানেন যে লাস্ট নাইট আমি হুজুরের বাসায় থাকছিলাম তো আমাদের যে ব্যাগটা ছিল ওইটা হুজুরের বাসায় মনের ভুলে সবাই রাইখে আসি আর ওই ব্যাগের ভিতর আমাদের চার্জার গোপ্রোর ব্যাটারি গোপ্রোর চার্জার এভরিথিং তো হুজুর বারবার ফোন দিতেছে যে ব্যাগ কখন নিবা তো ওদেরকে বিদায় দিয়ে হুজুরের কাছে যেয়ে ব্যাগটাও নিয়ে আসতে হইব ভাই আপনাকে ওই যে এই রাস্তা দিয়ে যেতে হইব আর এক জায়গায় যেতে ছিলাম কিন্তু ওই জায়গায় গেলে রাত 9টা বাজবো এই যে এই রাস্তা দিয়ে যেতে হইব আপনাকে এই যে এটা দিয়ে হলো দামরাই তারপরে হলো মানিকগঞ্জ আরেকবার যেই বেরিয়ে যাবেন প্যারামুক্ত হইবেন একবার আর এরপরে আইলে সব কাজকর্ম ফালাইয়া প্যারা বাদ দিয়ে আইতে হইব এইভাবে আইহা যাওয়া যাবো না তিন ঠিক দিন আছে। টাইম নেবেন দেখে যাবেন ভাই আর আপ্যায়ন করতে পারলাম না সোজা একবার দাম রাখ হ্যাঁ এক রাস্তায় দামরাই তারপরে এক রাস্তায় মানিকগঞ্জ আপ্যায়ন করতে পারলাম না ভাই সামনে ভাই না তারপরে আপনারা যেভাবে ট্রিট করেন মানিকগঞ্জে গেলে কিছুই করতে পারলাম না আচ্ছা ঠিক আছে ভাই দেখে যান আর ধীরে সুস্থে দেখে ভাই চলেন যাই কল দিন অনেক ওকে দাদা আল্লাহ হাফেজ দাদা দেখে যাও ধীরে সুস্থে আর যাই কল দিও ভাই আল্লাহ হাফেজ দেখে যান সোজা এক রাস্তায় ওকে খুদা হাফেজ স্বল্প সময় নিয়ে আসছিল তেমন কিছু করতে পারলাম না আমি সবসময় মানিকগঞ্জের প্রশংসা করি শুধুমাত্র আমার এই ভাই ব্রাদারগুলোর জন্য কারণ মানিকগঞ্জ আমি যতবারই গেছি কারণ আমি সবচেয়ে বেশি যে জেলা ঘুরে মজা পাইছি সেটা হলো মানিকগঞ্জের মানুষের ব্যবহার আপ্যায়ন সব কিছু জোস বাট ওই তুলনায় কিছুই করতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম বাট মানিকগঞ্জের মানুষ আমার মনের একটা কোনায় বসে আছে চলো আমার পিলিয়নে নামায় দিয়ে আমি হুজুরের ফোন দিয়া হুজুরের কাছে রওনা দিছি আর পিলিয়নে নামাই দিছি এটার একটা কারণ আছে সেটা হলো আজকে নাকি এই জায়গায় মোবাইল কোর্ট বসছিল আসার সময় আমাদের এক বাইকরে মামলা দিচ্ছে আর আমার পিলিয়নের হেলমেট ছিল না তো আমি চাই না অযথা একটা মামলা খাইতে যার ফলে পিলিয়নে নামায় দেওয়াই বেটার মনে করলাম আর হুজুরের সাথে দেখা হইলে মাঝে মধ্যে হুজুরে আমি আবার লিফটও দিই ওনার বাসা পর্যন্ত তো পিলিয়ন নিয়ে গেলে ওইটাও পসিবল না হুজুর এমনিতে তো বাইকে উঠতে চায় না বাট আমার বাইকে উঠে তো বাইকে উঠলে ভালোই লাগে যার ফলে পিলিয়ন না নিয়ে যাওয়াটাই বেটার সেদিন বাসায় যে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম কারণ আম্মু খাওয়া দাওয়া ছাড়া একদমই বাইরে দিতে যায় না অনেকদিন পর পর বাসায় আসি তো যার ফলে বকাবকি করে খাওয়া দাওয়া না করলে যার জন্য একটু লেট হয়ে গেল আর কি তো এখন আর লেট না করে চলেন তাড়াতাড়ি চলে যাই গাড়ি তো রাখার জায়গা নাই এই জায়গায় ঢুকে রাখি আসসালামু আলাইকুম ভালো আছেন না কষ্ট হয় নাই ব্যাগ বাসায় রয়েছে আমি এনে অপেক্ষা করছি ঠিক আছে একটু নাস্তা করে যান নাস্তা কি করবো যেটা খুশি না না এখন নাস্তা রাস্তা করবো না না যেটা খুশি দেখুন হালকা করে না আপনি নাস্তা করেন না আমি করুন না আপনি করেন আপনার সাথে একসাথে নাস্তা করুন আচ্ছা চলুন হুজুর একসাথে নাস্তার অফার করলো না করতে পারলাম না এমনিতে আমার পেট ভরাই ছিল বাট উনি বললো যে আসেন একসাথে নাস্তা করি যার ফলেই করলাম আমি আর হুজুর কিন্তু যে কোনো খাবার খাইলে শেয়ার করে খাই লাইক খুব বেশি খাবার নেই না অল্প স্বল্পই নেই শেয়ার করে খাই খাবার অপচয় একদমই করি না আর হুজুর তো খাবার একদমই অপচয় করে না
একটা দানা যদি মাটিতে পড়ে ওইটা উঠাইয়া পরিষ্কার করে তারপরে খাইবো। ওনার এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওনার দেখে আমি অনেক কিছু শিখি। আমার জীবনে কিছু পাওয়ার ভিতর এইটাও একটা পাওয়া। ওনার মতো একটা মানুষের সাথে পরিচয় হতে পারছি। ওনার মতো একটা মানুষও আমার ফলোয়ার্স, আমার ভিডিও দেখে, এমনকি আমার প্রত্যেকটা ভিডিওর প্রশংসাও করে। যেমন আমার ফানি ভিডিওর অনেকে দুর্নাম করে যে আমি নেগেটিভ কথা কই, হ্যান কই, ত্যান কই। আরে ভাই, এটা মজার জন্য মজা হিসেবেই তো কই। ওনার মতো একটা হুজুর মানুষ মজাটারে মজা হিসেবে নিতেছে, আপনারা কেন সিরিয়াস ধরে বয়ে থাকেন? আবার আরেকটা পাওয়া ধরতে পারেন, এই যে আজকে আমার একটা বিড়াল দিল। কেউ কখনো কি কারো মায়ের জিনিস কাউরে দেয়? আর কারো মায়ের জিনিস একজনের দেওয়া মানে কি? তার মানে কতটুকু ভালোবাসা বা কতটুকু ভক্তি থাকলে একজনের মায়ার জিনিস লালন পালন করার জিনিস একজনকে দিতে পারে। তো এগুলো হলো আমার লাইফের অ্যাচিভমেন্ট। আমার মানুষ এত ভালোবাসে, এটা দেখাও আমার ভালো লাগে। আমি খুব বেশি টাকা কামাই এরকম কিছু না। অনলাইনে যারা আমার মতো সিচুয়েশনে আছে তারা অনেক টাকা কামায়। লাইক ফেসবুক পেজ থেকে 2 থেকে 3 লাখ টাকা কামায় মাসে, ইউটিউব চ্যানেল থেকে টাকা কামায়, স্পন্সর থেকে কামায়, প্রমোশন থেকে কামায়। আমি স্পন্সর প্রমোশন এগুলো কিছুই করি না। আমি জাস্ট ডলারের ইনকামটাই করি, আর আমার ইনকামটা খুবই সীমিত। আমি জাস্ট এগুলো করি এই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, আর কিচ্ছুর জন্য না। হয়তো যে আকারে পরিশ্রম করি ওই আকারে আমি পারিশ্রমিক পাই না। আমি দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করি, তারপর আমার পারিশ্রম মাত্র 22 থেকে 23 হাজার টাকা। বাট আপনারা যে ভালোবাসাটা দেন না, ওইটা 22 থেকে 23 কোটির চেয়েও বেশি। অনলাইনে অনেক ক্রিয়েটর আছে যারা রাস্তাঘাটে গেলে গালি দেয়, মাইর খায়, এটা হয় ওইটা হয়, রোস্ট করে, যা করে গালি দেয় মানুষ। বাট আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো ব্যাড সাইড নেই। আমার অডিয়েন্স আমার প্রচুর ভালোবাসে। এমনকি আমার নিয়ে যদি কেউ রোস্ট করে বা আমার যদি কেউ গালি দেয়, তারে দুইয়া দেয় মানুষ। তো গাইস, এইভাবে আমার ভালোবাসা দিয়ে, এইভাবেই সাপোর্ট দিয়ে, আমার আর কিচ্ছু কখনো লাগবো না। আর আজকে আমার লিওর মালিকের কাছে যাওয়ার কথা ছিল, বাট আমার মানিকগঞ্জের ভাই ব্রাদার আসার কারণে আর একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি যাইতে পারি না। কারণ উনিও একজন মহিলা মানুষ, উনি রাত্রে কীভাবে বাইরে হইব। তো আমি কালকের ডেট দিই, কালকে সকাল 12টা বাজে আমি যাবো। তো আজকে আর লেট করা যাবো না, কারণ আমার অনেক ঘুমে ধরছে। আমি কালকে সারা রাত জাগনা ছিলাম, আর ঘুম থেকে উঠছিও 7টা বাজে। আমার অনেক বড়সড় একটা ঘুমের দরকার। তো চলেন তাড়াতাড়ি বাসায়। আর গাইস, ফাইনালি আমি বাসায় এসে পড়ছি। আর আজকে আমি অনেক টায়ার্ড, তো এখন আমার রেস্ট নিতে হবে। আর এখন যদি আমি রেস্ট না দিই তাহলে কালকে প্রপারলি ড্রাইভ করতে পারবো না। আর আপনারা জানেন বাইক রাইড করা কত টাফ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন, স্টে সেফ, রাইড সেফ। আল্লাহ হাফেজ।